আমি একটু রাজুকুজ্জামান রতনের কাছে যেতে চাচ্ছিলাম যে আমরা তো শেষ কয়েকটা সপ্তাহ খুব সাফার করছে সারা বাংলাদেশের মানুষ লোডশেডিং নিয়ে। আপনিও অতীতে ধরেন এই বিদ্যুৎ সমস্যা, গ্যাস নিয়ে অনেক কথা বলেছেন, আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন। তো আমি শুধু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিগত সরকারের আমলে যে দায়মুক্তি আইন করে কুইক রেন্টাল আর আমদানি নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করা হয়েছিল, সেটা কি বর্তমানের যে ভয়াবহ লোডশেডিং বা গ্যাস সংকট তারই অনিবার্য কোনো ফলাফল কিনা? হ্যাঁ, ওই ঘটনারই ফলাফল হচ্ছে এটা। দুটো জিনিস দেখুন, আমদানি নির্ভর জ্বালানি নীতি এবং কুইক প্রফিটের জ্বালানি নীতি। আমরা কুইক রেন্টাল বলবো না, এটা হলো কুইক প্রফিটের জ্বালানি নীতি। সেটা তার করেছিলেন। আমদানি নির্ভর জ্বালানি নীতির মধ্যে প্রথম পদক্ষেপটা ছিল যে জ্বালানির কাঁচামালটা আমদানি হবে, তারপরে দেখা গেলো জ্বালানি বিদ্যুৎ নিজেই আমদানি হবে। আমরা আদানির বিদ্যুৎ আমদানি করতে দেখলাম। তা আমাদের কি দরকারটা ছিল খেয়াল করে দেখুন, আমাদের সৌরশক্তি আপতনের দিক থেকে আমরা বিশ্বে থার্ড। তাহলে কেন আমরা এতদিনেও সোলার পাওয়ারে যেতে পারলাম না? এখন তো সোলার অনেক ইজিয়েস্ট মেথড হয়েছে। এক, দুই নম্বর, আমাদের দেশ হচ্ছে একটা ওয়ার্ম অ্যান্ড হিউমিড কান্ট্রি হওয়ার কারণে এখানে জৈব বর্জ্য খুব দ্রুত ডিকম্পোজড হয়ে যায়। এটা আমাদের ডাস্টবিনের পার্টস দিয়ে হাঁটলেই টের পাওয়া যায় যে কত দ্রুত সেখানে ডিকম্পোজ হয়। তাহলে আমাদের এই জৈব বর্জ্য থেকে যে বর্জ্যটা আমাদের পরিবেশ পলিউটেড করছে, সেই বর্জ্যটা দুটো কাজে লাগাতে পারতাম। ওখান থেকে বায়োগ্যাস তৈরি করতে পারতাম, আর বাকিটা আমরা জমিতে সার হিসেবে দিতে পারতাম। তাহলে বহুমূল্য সার উৎপাদন সেটা না করে আমরা এইটাই দিতে পারতাম। সেই দিকে আমরা গেলাম না। তিন নম্বর যে বিষয়টা হলো যে আমরা আমাদের যে গ্যাস, গত 12 বছরে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাহলে কি হলো? রিজার্ভ গ্যাস ক্রমাগত কমছে, কিন্তু নতুন গ্যাস ক্ষেত্র হচ্ছে না। প্রায় 4 ট্রিলিয়ন ঘনফুটের বেশ কয়েকটা নতুন গ্যাস 4 ট্রিলিয়ন ঘনফুটের মতো গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে ভোলা গ্যাস ক্ষেত্রে। এখন সেই গ্যাসটা ক্ষেত্রটা অনুসন্ধান করলো আমাদের বাপেক্স, উত্তোলনের সক্ষমতাও আছে বাপেক্সের, কিন্তু ওটা দিয়ে দেওয়া হলো আমাদের গ্যাসপ্রম নামে একটা বিদেশি কোম্পানিকে। এবং সেটা কি দাঁড়ালো দেখেন, আমাদের বাপেক্স বলেছিল প্রতিটা গ্যাস কূপের জন্য তার 80 কোটি টাকা লাগবে, আর রাশিয়ান গ্যাসপ্রমকে আমরা দিলাম 165 কোটি টাকার দিয়ে। তার মানে ওর প্রভাবটা গ্যাসের মধ্যে পড়বে। এবং এখন পর্যন্ত ভোলার গ্যাস কিন্তু সে আর আমাদের ন্যাশনাল গ্রিডে খুব ভালো ভূমিকা পালন করতে পারছে না। তাহলে একদিকে ধরুন আমাদের বিদ্যুতের ক্ষেত্রে প্রায় ধরুন 55% বিদ্যুৎ এখনও আমাদের গ্যাস থেকে আসে। যেহেতু গ্যাসের একটা ড্রাস্টিক্যালি ফল করে গেছে গ্যাসের বিদ্যুৎ উৎপাদন, যেখানে আমাদের প্রায় 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল গ্যাস থেকে, সেটা নেমে এসেছে এখন 3,000-3,500 মেগাওয়াটে। এই যেখানে কমে গেল। তারপর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আমরা শুরু থেকে কিন্তু রামপাল বিদ্যুৎ প্রকল্পে বিরোধিতা করেছিলাম। প্রথমত লোকেশন, এখন ওই মংলা থেকে একদম সমুদ্র থেকে গ্যাস কয়লা নিয়ে রামপাল পর্যন্ত আসবে। সুন্দরবনের ক্ষতির প্রশ্ন তো আছেই। এই 69-70 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে কয়লা এনে গ্যাস ক্ষেত্র বিদ্যুৎ উৎপাদন করবে, প্রতি মাসে 1-2টা করে কিন্তু কয়লা বার্জ ডুবছে পশুর নদীতে। এর ফলটা কি হলো? বিদ্যুৎ উৎপাদনের কস্টিংটা বেড়ে গেল অনেক বেশি। পায়রা বিদ্যুৎ কেন্দ্র তার 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা, সে 400-500 মেগাওয়াট উৎপাদন করছে। প্রায় 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে শর্টেজ, কারণ আমাদের কয়লাটা সময় মতো আমদানি করে। সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে, 13 বছরের 14 বছরের পুরনো জাহাজ দিয়ে আমাদের ওখানে এলএনজি টার্মিনাল তৈরি করা হয়েছে। যে এলএনজি টার্মিনাল এখন আর যে জাহাজ এসে বসে আছে, কিন্তু এলএনজিটা নিতে পারছে না, কারণ এক্সিলারেট কোম্পানি পুরনো দিয়ে টার্মিনাল তৈরি করেছে। এটা তো চুক্তির সময় ওরা বলছিল, বলা হয়েছিল 15 বছর পুরনো কেন। এগুলো যে খেয়াল করে, এখন বার্জ আছে সমুদ্রে, ভর্তি আছে এলএনজি, কিন্তু এলএনজিটা সে ট্রান্সফার করতে পারছে না। এগুলো সবই হচ্ছে একটা ভুল নীতি, দুর্নীতি এবং অপচয়মূলক নীতির খেসারত দিতে হচ্ছে জনগণকে। ফলে আমরা মনে করি যে বিদ্যুতের এই সংকটটা, আমরা বিদ্যুতের নানা সময় নানা ক্রাইসিস থাকবে, এটা ঠিক, কিন্তু এবারের যে ক্রাইসিসটা, এটা পুরোটাই হচ্ছে অতীতের দুর্নীতি, অতীতের দায়মুক্তি, অতীতের ভুল পরিকল্পনা এবং আমাদের সম্পদের যে উত্তোলন, ব্যবহার এবং তার বিপণন, এই তিনটার ক্ষেত্রে লুণ্ঠনমূলক নীতির কারণে এদের কাছে লুটপাটটা ছিল বড়। তাহলে এই জায়গা থেকে আমাদের মুক্তির পথটা কি?
সমস্যাটা চিহ্নিত হয়েছে, ফলে মুক্তির পথটাও সুনিশ্চিত করা যাবে। এখনো তো সাময়িক কারণ সমাধান আমাদের হবে। তো মানে জ্বালানি নিরাপত্তা ব্যবস্থাও তো আমদানি নির্ভর হওয়াতে ভারত বা অন্যান্য কান্ট্রির মুখাপেক্ষি হয়ে যাচ্ছে। তিনটা কাজ আমাদের করতে হবে। এই মুহূর্তে সাময়িক সমস্যা হয়তো আমরা 6 মাসের মধ্যেই আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না। কিছু কষ্ট আমাদের করতে হবে, জনগণকে এই কথাটা বলতে হবে সরকারের দিক থেকে। সরকার চুপ করে থাকলে চলবে না। এই হচ্ছে আমাদের ক্রাইসিস, এইটুকু আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের যদি 17,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, আমি উৎপাদন করতে পারছি 13,000 মেগাওয়াট। এখন আমাদের 5 কোটি 20 লাখ বিদ্যুৎ গ্রাহক, তার মধ্যে 4 কোটির উপরে গ্রাহক হচ্ছে পল্লী বিদ্যুতের। গ্রামে তো লোডশেডিং সীমাহীন, শহরগুলোতে একটু ঝলমলে করে রাখা হয়েছে। আমরা বলবো যে সবগুলো আসেন একটু ব্যালেন্স করি আমরা। যে জায়গাগুলোতে বিদ্যুৎটা আগে বেশি দরকার, আমাদের কৃষিতে দরকার, আমাদের শিল্পে দরকার, আমাদের হাসপাতালে দরকার এবং আমাদের শিক্ষাকেন্দ্রে দরকার। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেন বিদ্যুতের অভাবে বন্ধ না হয়, এটা দেখতে হবে। হাসপাতাল যেন না সাফার করে, এইটা একটু দেখি। আর তারপরে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের তো 2 বছর মেয়াদে একটা পরিকল্পনা আমরা দাঁড় করাতে পারি, 5 বছরের একটা পরিকল্পনা দাঁড় করাতে পারি, যাতে আগামী 5 বছর পরে আমি বলতে পারি হ্যাঁ আমরা আমদানি করবো ঠিকই, কিন্তু এটা সাস্টেইনেবল বিদ্যুৎ, রিজনেবল প্রাইস। আচ্ছা, এই দুটো আমরা নিশ্চিত করবো। আবু রুজুদের কাছে আসতে যাচ্ছে। আপনি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ সময় চলে এসছে, আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে এর সাথে আর কিছু অ্যাড করতে চান। আপনার এই যে জ্বালানি ক্ষেত্রে আমাদের শুধু বকেয়া হচ্ছে বিগত সরকারের কারণে 52,300 কোটি টাকা, এটাও আমাদেরকে জনগণকে জানাতে হবে। এই টাকাটা কে দিবে? তার ব্যাংক থেকে লোন নেওয়া আছে, ঋণ আছে আপনার 1,49,000 কোটি টাকা। আপনি বুঝতে পেরেছেন কি পরিমাণ চুরি এবং এর মধ্যে ক্যাপাসিটি চার্জের নামে আবার বসিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে জিনিসগুলো উনি বললেন, আপনি এই জিনিসগুলো তো একদিনে তৈরি হয়নি। ওএনজিসি আর একটা কোম্পানির নাম উনি হয়তো বলেননি, ভারতীয় একটা কোম্পানিকে ওই যে আপনার দায়িত্ব দেওয়া হয়েছিল। শেভরনকে, আমেরিকান কোম্পানি শেভরনকে আমেরিকা বিরোধিতার নাম করে দেশ থেকে খেদিয়ে দিলেন, যেটা হলো বেস্ট টেকনোলজির কোম্পানি। ওএনজিসি 10 বছর গ্যাসপ্রম, আর ওএনজিসি ওইখানে আমাদের কিছু পায় না।